ধামরাই সরকারি কলেজ স্টাডি সেন্টার থেকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বাদশ শ্রেণীর গত ক্লাসে আমরা বিপণন প্রসারের মধ্যে বিক্রয় প্রসার এবং বিক্রয় প্রসারের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে বিক্রয় প্রসারের মাধ্যম হিসাবে বা বিপণন প্রসারের মাধ্যম হিসাবে আমরা বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। বিজ্ঞাপনের ধারণা, বিজ্ঞাপনের সংজ্ঞা, বিজ্ঞাপনের প্রকারভেদ, বিজ্ঞাপনের সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় এখানে আজকে আলোকপাত করা হবে। তাহলে বিজ্ঞাপন কি সেই বিষয়টা যদি একটু খেয়াল করি। বিজ্ঞাপন মাধ্যমের ধারণা: পণ্য সংবাদ যথাযথভাবে সম্ভাব্য গ্রাহকদের নিকট পৌঁছে দেওয়া, তাদেরকে পণ্যের প্রতি প্রলুব্ধ করার জন্য বিজ্ঞাপনদাতারা বিভিন্ন মাধ্যমে বা মিডিয়ার সাহায্য গ্রহণ করে। একজন উৎপাদক বা ব্যবসায়ীর পক্ষে বিশাল জনগোষ্ঠীর ঘরে ঘরে গিয়ে পণ্যের প্রচার করা সম্ভব নয়, তাই তারা বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করতে বাধ্য হয়। বিজ্ঞাপন মাধ্যমগুলো অর্থের বিনিময়ে বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করে। বিজ্ঞাপনদাতাকে নিজ খরচে বিজ্ঞাপনের প্রতিলিপি তৈরি করার মাধ্যমে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হয়। কর্তৃপক্ষ তখন বিজ্ঞাপনদাতার সাথে আবদ্ধ চুক্তি মোতাবেক যথাসময়ে যথাস্থানে বিজ্ঞাপন পরিবেশনে উপস্থাপন করে। বিজ্ঞাপনের মাধ্যম বিভিন্ন প্রকার হতে পারে। বিজ্ঞাপনদাতা কোন প্রকারের মাধ্যম ব্যবহার করবেন তা বাজেট বা সম্ভাব্য গ্রাহকের প্রকৃতির উপর নির্ভর করে নির্ধারণ করবেন। তবে বিজ্ঞাপনদাতাকে একটি বিষয় সবসময় স্মরণ রাখতে হয় যে সঠিক মাধ্যমে সঠিক উপায়ে সঠিক ব্যক্তিবর্গের নিকট সঠিক বিজ্ঞাপন উপস্থাপন করতে না পারলে বিজ্ঞাপন প্রচারের আসল উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হবে। বর্তমান বা সম্ভাব্য গ্রাহকের নিকট পণ্য সেবার বিক্রয় সংক্রান্ত সংবাদ পৌঁছে দেওয়ার জন্য গৃহীত পন্থা বা কৌশলকে বিজ্ঞাপন মাধ্যম নামে অভিহিত করা হয়। উদাহরণস্বরূপ সংবাদপত্র বা খবরের কাগজ, সাময়িকী, প্রচারপত্র, রেডিও এবং টেলিভিশন বিজ্ঞাপনের উল্লেখযোগ্য মাধ্যম। তাহলে বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন হচ্ছে এমন একটি উপায় বা পন্থা যার মাধ্যমে বিক্রয় সংবাদ সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানো হয়। তাহলে বিজ্ঞাপন হচ্ছে এমন একটি উপায় বা পন্থা যার মাধ্যমে বিক্রয় সংবাদ, আমি পণ্য কি জিনিস বিক্রয় করব তার সংবাদ আমার যারা টার্গেট ক্রেতা থাকে, যাদেরকে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানো হয়। এছাড়া বিজ্ঞাপনদাতার কাছে বিজ্ঞাপন মাধ্যম হলো এমন কিছু বাহন যার মাধ্যমে বার্তা সম্ভাব্য বিশাল জনগোষ্ঠীকে দেওয়া হয় এবং যার মাধ্যমে উৎপাদক ও ভোক্তার মাঝে দূরত্ব দূর করা হয়। একে আমরা বিজ্ঞাপনের সংজ্ঞা হিসেবে অভিহিত করতে পারি। এছাড়াও বিজ্ঞাপনকে আমরা নৈবেদ্যিক উপস্থাপনা বলে থাকি। নৈবেদ্যিক উপস্থাপনার মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়, যেখানে নৈবেদ্যিক উপস্থাপনা বলতে আমরা বলবো যে আমার পণ্য বা সেবাকে আমি সরাসরি ক্রেতাকে কাছে আমি বলবো না যে এটা ভালো কিংবা তুমি এই পণ্যটা ক্রয় করো, কিন্তু আমার পণ্যের কার্যকারিতা, উপস্থাপনা এবং ব্যবহার বিধি এমন ভাবে উপস্থাপন করব যাতে ক্রেতা ওই পণ্য ক্রয় করতে প্রলুব্ধ হয় বা প্ররোচিত হয়, সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন যাতে প্রত্যাশিত ভোক্তাদের নিকট গ্রহণযোগ্য উপায়ে উপস্থাপন করা যায় সেজন্য নিজস্ব পদ্ধতি ব্যবহার করে এবং অর্থের বিনিময়ে বিজ্ঞাপন পরিবেশন করার সার্বিক দায়িত্ব গ্রহণ করে, কিন্তু বিজ্ঞাপনের ফলাফলের জন্য দায়ী থাকে না। পরিশেষে বলা যায়, কোন উৎপাদক ও ভোক্তার মধ্যে বিরাজমান দূরত্ব দূরীভূত করার প্রয়াস বিজ্ঞাপনের সাহায্যে বিজ্ঞাপনদাতা পণ্য সংবাদ ভোক্তাদের জানিয়ে থাকে। বিজ্ঞাপন মাধ্যমের প্রকারভেদ: বিজ্ঞাপন মাধ্যম বলতে এমন কোন উপায় বা অবলম্বনকে বোঝায় যার মাধ্যমে বিজ্ঞাপনের বিষয়বস্তুকে জনসম্মুখে তুলে ধরা হয়। প্রত্যাশিত ক্রেতা সাধারণের নিকট বিক্রয় সংক্রান্ত সংবাদ পৌঁছানোর প্রক্রিয়াকে বিজ্ঞাপন মাধ্যম বলা হয়। এক হচ্ছে সংবাদপত্র। যে ধরনের পণ্য বা সেবা প্রচারে সংবাদপত্র একটি স্বল্প ব্যয় সাপেক্ষ
অথচ দ্রুত দূর দূরান্তের জনগণের নিকট বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সক্ষম একটি সহজ মাধ্যম। এরূপ মাধ্যমের সুবিধা হলো কম খরচে সহজেই এর বিষয়বস্তু পরিবর্তন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী একবার বা একাধিকবার প্রচার করা যায়। তবে এর অসুবিধা হলো শুধুমাত্র শিক্ষিত মানুষ এবং যাদের কাছে পত্রিকা আছে তারা এই ধরনের বার্তা সম্পর্কে জানতে পারে। এছাড়া মাধ্যমের আবেদন অত্যন্ত ক্ষণস্থায়ী। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমেই আছে সংবাদপত্র। সংবাদপত্রের আয়ুষ্কাল ধরা হয়, একটা সংবাদপত্রের একটা আয়ুষ্কাল 1 দিন, যদি দৈনন্দিন পত্রিকা হয় তাহলে 1 দিন, আর যদি মাসিক বা পাক্ষিক তাহলে সেগুলোর মেয়াদ একটু বাড়ে। এবার আসে সাময়িকী। সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক, বাৎসরিক সাময়িকীতে উন্নত মানের কাগজে মুদ্রণ ও রং বেরঙের চিত্রের মাধ্যমে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা যায়। এর স্থায়িত্ব সংবাদপত্র অপেক্ষা বেশি। এ ধরনের সাময়িকী বেশ সময় ধরে পাঠক পাঠ করে। বিশেষ ধরনের পণ্য বিশেষ শিক্ষিত জনগোষ্ঠীর সামনে তুলে ধরার ক্ষেত্রে এটিও সংবাদপত্রের ন্যায় একটি স্বল্প ব্যয় সাপেক্ষ মাধ্যম। প্রচারপত্র পণ্য সামগ্রীর বৈশিষ্ট্য, গুণাগুণ, উপযোগিতা, বিক্রয় প্রসার ইত্যাদি সম্বলিত প্রচারপত্র ছাপিয়ে জনবহুল স্থানের লোক মারফত বিলি করা বা ডাকযোগে মানুষের নিকট প্রেরণ এ ধরনের বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। এর সুবিধা হলো এরূপ মুদ্রিত প্রচারপত্র পড়ে জনসাধারণ সহজেই পণ্য সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে। তবে এর অসুবিধা হলো অনেকে এই প্রচারপত্র না পড়ে ফেলে দেয় এবং বিলি করা অনেক কষ্টকর। আবার বিজ্ঞাপিত পণ্যের গুণাগুণ সম্পর্কে প্রায় লোকই সন্দেহ পোষণ করে। প্রচারপত্র বড় বড় হরফে পোস্টার লিখে বা ছাপিয়ে লোক চলাচলের স্থানে, বাস স্ট্যান্ডে, রাস্তার মোড়ে ঝুলে দেওয়া হয়, ফলে সহজেই বিজ্ঞাপন বার্তা জনগণের নজরে আসে। বিজ্ঞাপনী ফলক রাস্তার মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনী ফলক তৈরি করে তার উপর পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়াটাই প্রাচীনকাল থেকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনী মাধ্যম। এটি অনেকটা স্থায়ী প্রকৃতির, যে কারণে অনেক দিন তা বিজ্ঞাপন সুবিধা প্রদান করে। বড় বড় বিল্ডিং এর গায়ে বা ছাদে ও স্টেডিয়ামগুলোতে এরূপ ফলক তৈরি করে বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরে রেডিও বিজ্ঞাপনের জন্য অন্যতম। বর্তমানে উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই রেডিও একটি জনপ্রিয় মাধ্যম, যা ব্যবহার করে পণ্য সম্বন্ধে তার সংক্ষিপ্ত বার্তা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়। এর মাধ্যমে শহর ও গ্রামের সকল অঞ্চলের শিক্ষিত অশিক্ষিত বিপুল জনগোষ্ঠীর নিকট পণ্য বার্তা পৌঁছে দেওয়া যায়। তারপর টেলিভিশন সমগ্র বিশ্বজুড়ে দ্রুত পণ্য সেবা প্রচারে টেলিভিশন একটি অত্যন্ত পরিচিত ও কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে পণ্য বা সেবার আবেদন সহজে ও চমৎকারভাবে তুলে ধরা যায়। এই মাধ্যমের বড় সুবিধা হলো এটি অত্যন্ত ব্যয়বহুল। সরাসরি ডাক মারফত বিজ্ঞাপন তাহলে চিঠিপত্র, কার্ড, পঞ্জিকা, পুস্তিকা, মূল্য তালিকা, প্রচারপত্র ইত্যাদি এই ধরনের বিজ্ঞাপনের অন্তর্ভুক্ত। বিশেষ বিশেষ ব্যক্তি সাধারণত শপিং পণ্যের উৎপাদক ও ডিলারদের নিকট পণ্যের বিক্রয় সংবাদ প্রেরণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণভাবে জনসাধারণের নিকট তথ্য প্রেরণের জন্য এই সম্ভাব্য গ্রাহকদের নিকট জানা না থাকলে এই পদ্ধতি কার্যকর হয় না। তাছাড়া এতে মুদ্রণ খরচ ও ডাক খরচ মিলিয়ে বিজ্ঞাপন ব্যয় অনেক বেড়ে যায়। 9 নম্বর, উন্মুক্ত স্থানে বিজ্ঞাপন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেখানে সর্বদা বহু লোকের সমাবেশ হয় অথবা প্রাত্যহিক কাজে যাতায়াতের পথে খোলা জায়গায় বৈদ্যুতিক সাইন পোস্টার বা রঞ্জিত সাইনবোর্ডে পণ্য সামগ্রীর বিজ্ঞাপন দেওয়া হয়। লোকজন পথ চলার সময় এগুলো পড়ে এবং আকৃষ্ট হয়। তারপর ডিজিটাল বিজ্ঞাপন বিপণনকারীর মোবাইল, সেলুলার নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করে ও ক্রয়ে উৎসাহ প্রদান করে। বর্তমান সময়ে ক্রেতা ও ভোক্তা জগতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার জনপ্রিয় হওয়ার কারণে ডিজিটাল বিজ্ঞাপন বেশ জনপ্রিয়। কিন্তু যারা ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট ব্যবহার করে না বা ব্যবহারের সুযোগ নেই
তারা বিপণনকারী বিজ্ঞাপন সম্পর্কে অবগত থাকে না। 11 নম্বর পরিবহন বিজ্ঞাপন। বিভিন্ন প্রকার গাড়ি, বিশেষ করে ট্রাক বা বাস, ট্যাক্সি, রিক্সার গায়ে পণ্যের বিবরণ লিপিবদ্ধ করে পণ্য বিজ্ঞাপিত করা হয়। 12 নম্বর নমুনা। প্রদর্শনীতে শিল্পজাত, কৃষিজাত ও অন্যান্য দ্রব্যের স্টল খুলে কার্যকরীভাবে জনসাধারণের নিকট পণ্যের সংবাদ পৌঁছে দেওয়া যায়। অসংখ্য লোক প্রদর্শনীতে এসে ঘুরে ফিরে বিভিন্ন স্টল পরিদর্শন করে এবং বিভিন্ন পণ্যের প্রতি আকৃষ্ট হয়। সেবা পণ্য এবং ওষুধাদির ক্ষেত্রে নমুনা বিজ্ঞাপনের ব্যাপক প্রচলন দেখা যায়। সিনেমা স্লাইডস। সিনেমার পর্দায় রং বেরঙের ছবির সাথে পণ্যের গুণাগুণ তুলে ধরে বিজ্ঞাপন দেওয়া হয়। মাধ্যম হিসাবে অনেকটা টেলিভিশনের মতো, তবে শুধুমাত্র সিনেমা হলের সীমিত দর্শকই এ সম্পর্কে জানতে পারে। নিয়ন আলো। ব্যস্ততম রাস্তার পাশে বা মোড়গুলোতে নিয়ন আলোর সাহায্যে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান করা হয়। এতে নানান ধরনের আলোর ব্যবহার করে বিজ্ঞাপনকে সহজেই জনসাধারণের দৃষ্টি গ্রাহ্য করে তোলা যায়। এরূপ বিজ্ঞাপনের সুবিধা হলো তা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনের সুবিধা প্রদান করে, তবে অসুবিধা হলো এর প্রাথমিক ব্যয় অনেক বেশি এবং দিনের আলোয় এর কার্যকারিতা কম। অন্যান্য মাধ্যম। উপরিক্ত মাধ্যম সমূহ ছাড়াও আরো কয়েক প্রকার বিজ্ঞাপন মাধ্যমের প্রচলন রয়েছে। এগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ না হলে অনেকে ব্যবহার করে থাকেন। এগুলোর মধ্যে বৈদ্যুতিক আলোকসজ্জা, ক্যালেন্ডার, ডায়েরি, নববর্ষের শুভেচ্ছা কার্ড, ঈদ কার্ড, পূজা কার্ড, ডাইরেক্টরি, টাইম টেবল, বার্ষিক পত্র প্রকাশ, নাম মুদ্রিত হাত ব্যাগ, দামি কলমদানি ও অ্যাস্ট্রে ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে এই সকল হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমরা 15টা মাধ্যম নিয়ে আলোচনা করলাম। যদি আমরা বিজ্ঞাপন দেই, সংবাদপত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে। সাময়িকী, বিভিন্ন মাসিক, পাক্ষিক, ত্রৈমাসিক, বাৎসরিক সাময়িকী রয়েছে। প্রচারপত্র, বিভিন্ন সময় বিভিন্ন আমরা প্রচারপত্র রয়েছে, সেই প্রচারপত্রগুলো আমরা ব্যবহার করি। তারপরে প্রচারীপত্র, বড় বড় হরফে পোস্টার লিখে বা ছাপিয়ে লোককে জানানো প্রচারীপত্র বলে। বিজ্ঞাপনী ফলক, রাস্তার মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে আমরা বিজ্ঞাপনী ফলক দিয়ে থাকি। রেডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেডিওতে সারা বাংলাদেশ, এমনকি বিবিসি বা বড় বড় ভালো ভালো যে সকল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড রেডিও স্টেশন রয়েছে, তারা সারা পৃথিবীতে কিন্তু বিজ্ঞাপন প্রচার করে। টেলিভিশনের ক্ষেত্রেও তাই। এখানে বিজ্ঞাপন প্রচার করলে দর্শক শ্রোতা শোনার পাশাপাশি দেখতেও পারে। তারপরে ডাক মারফত বিজ্ঞাপন, সরাসরি ডাক, উন্মুক্ত স্থানে বিজ্ঞাপন, বিভিন্ন ধরনের উন্মুক্ত স্থান রয়েছে, সেখানে বিলবোর্ড টাঙিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। ডিজিটাল বিজ্ঞাপন, পরিবহন বিজ্ঞাপন, নমুনা বিজ্ঞাপন, সিনেমা স্লাইডস, নিয়ন আলো, অন্যান্য মাধ্যম ইত্যাদি। এসব জায়গাগুলো কিন্তু বিজ্ঞাপন হিসাবে কাজ করে। তারপরে বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। একজন ব্যবসায়ীর পক্ষে সবগুলো মাধ্যমে একই সাথে ব্যবহার করা যেমন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্ভব নয়, তেমনি একটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য সবসময় ব্যবহার কার্যকর নাও হতে পারে। আবার শুধুমাত্র একটি মাধ্যমও সমস্ত গ্রাহকের আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয়। গ্রাহকের অভ্যাস, রুচিতে এত বেশি তারতম্য পরিলক্ষিত হয় যা বিজ্ঞাপন অভিযানে একাধিক মাধ্যমে ব্যবহারের প্রয়োজনীয় হয়ে পড়ে। কোনো বিজ্ঞাপনের জন্য কোন মাধ্যমটি সর্বোত্তম হবে তা বলা অত্যন্ত কঠিন, কারণ বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে পারিপার্শ্বিকতার বিষয়টি ছাড়াও অনেকগুলো বিষয় প্রভাব বিস্তার করে। সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 1. পণ্যর প্রকৃতি। কোন প্রকারের মাধ্যম পণ্যের প্রচারের জন্য শ্রেয় হবে তা পণ্যের প্রকৃতির উপর অনেকাংশে নির্ভরশীল। তাই দেখা যায় ভোগ্য পণ্য সাধারণত সংবাদপত্র, সাময়িকী, রেডিও ও টেলিভিশন এবং উৎপাদনশীল পণ্য বিশেষ সাময়িকী, টেকনিক্যাল জার্নাল এবং প্রত্যক্ষ ডাক মারফত বিজ্ঞাপিত হয়। সব রকমের পণ্যের জন্য সব মাধ্যম উপযোগী নয়, যেমন সাবান বা লবণের বিজ্ঞাপন টেলিভিশন বা ওয়েব সংবাদপত্রে দেওয়া হয়, আবার তৈরি পোশাকের কাঁচামালের বিজ্ঞাপন ব্যবসা সম্পর্কিত সাময়িকী বা ওয়েবসাইটে দেওয়া হয়। এবার বাজারের সম্ভাব্যতা। বাজারে পণ্যের বৈশিষ্ট্য বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে প্রভাবিত করে। মাধ্যম নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পণ্যের সম্ভাব্য ব্যবহারকারীদের
সঠিকভাবে চিহ্নিত করে পণ্যের বাজার নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট শ্রেণীর ভোক্তাদের মধ্যে সীমিত হলে নির্বাচন ততটা জটিল মনে হয় না। পক্ষান্তরে বাজারের পরিধি বিস্তৃততর হলে বিভিন্ন শ্রেণীর ভোক্তার মধ্যে পণ্যের চাহিদা থাকার সম্ভাবনা থাকলে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। বিজ্ঞাপনের উদ্দেশ্য: বিপণনকারীর জন্য পণ্য প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে বিজ্ঞাপনের প্রকৃত উদ্দেশ্য কি তা বিবেচনায় রাখতে হয়। যেমন ধরুন, বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি হয় ভোক্তাদের মধ্যে তাৎক্ষণিক বিক্রয় বৃদ্ধি, তাহলে টেলিভিশন বা রেডিও হলো উপযুক্ত মাধ্যম। আর বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি হয় ডিলারদের সহযোগিতা কামনা করা, তবে ট্রেড জার্নাল ও বিশেষ ডাক হবে কার্যকর পন্থা। নতুন পণ্যের প্রবর্তন কিংবা পুরনো পণ্যের চাহিদা সৃষ্টির সাথেও বিজ্ঞাপনের উদ্দেশ্য সম্পর্কযুক্ত হতে পারে, ফলে উদ্দেশ্য অনুযায়ী বিজ্ঞাপন মাধ্যমের তারতম্য ঘটতে পারে। বিক্রয়ের আবেদনের প্রকারভেদ। বিজ্ঞাপনের জন্য কোন প্রকার মাধ্যম ব্যবহার করা সঙ্গত তা নির্ধারণের জন্য বিক্রয় সংক্রান্ত তথ্য বা আবেদনের প্রকৃতি ও প্রকারভেদ বিবেচনা করা অত্যাবশ্যক। উদাহরণস্বরূপ, যদি এরূপ বিশ্বাস করা হয় যে পণ্য বিজ্ঞাপনের কার্যকারিতার মনোহর রঙিন চিত্র গুরুত্বপূর্ণ, তবে মাধ্যম হিসেবে সাময়িকী প্রথম পছন্দ, কারণ সংবাদপত্রের চেয়ে সাময়িকীতে অনেক বেশি দক্ষতা ও সুন্দরতম উপায়ে বিজ্ঞাপনকে আকর্ষণীয় করে তোলা যায়। এরপরে মাধ্যমের প্রচলন। যে মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করার জন্য চিন্তা ভাবনা করা হয়, সেই মাধ্যমটির প্রচলন কিরূপ তা বিবেচনা করে দেখতে হবে। পণ্যের বণ্টন প্যাটার্নের সাথে মাধ্যমের প্রচলন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্বল্পতম অপচয়ে অধিক সংখ্যক সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য সংবাদ পৌঁছতে পারে এমন মাধ্যম নির্বাচন করা প্রয়োজন। উদাহরণস্বরূপ, প্রসাধনী সামগ্রীর প্রস্তুতকারকের অভীষ্ট ভোক্তা যদি মহিলা হয়ে থাকে, তাহলে এমন পত্রিকা বা সাময়িকীতে বিজ্ঞাপন প্রকাশ করে যেগুলো মহিলারা পড়ে থাকে। এরপরে বিজ্ঞাপনের মাধ্যমসমূহের ব্যয়। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমসমূহের ব্যয় যদি আমরা খেয়াল করি, যে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম থেকে উপযুক্ত মাধ্যম নির্বাচনের সময় এক এক সময় এক এক রকম হয়। কোনো মাধ্যমের ব্যয় অনেক বেশি আর কোনো মাধ্যমের ব্যয় কম হতে পারে। রেডিও এবং টেলিভিশন 1 সেকেন্ডের ভিত্তিতে বিজ্ঞাপনের জন্য যে রেট চার্জ করা হয় তা সংবাদপত্রের প্রতি কলামের আয়তনের ভিত্তিতে ধার্যকৃত রেট থেকে অনেক বেশি। তাই যেসব বিজ্ঞাপকের পক্ষে ব্যয়বহুল মাধ্যম ব্যবহার করা সম্ভব তারা সেগুলো ব্যবহার করতে পারে, কিন্তু যাদের বিজ্ঞাপন খাতে সংরক্ষিত তহবিল একটি বিশেষ মাধ্যম ব্যবহারের জন্য যথেষ্ট নয়, তাদের সেসব মাধ্যম পরিহার করা উচিত। প্রাপ্তব্য বাজেট। বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে বিজ্ঞাপনের জন্য বরাদ্দকৃত তহবিল যথেষ্ট প্রভাব বিস্তার করে। মাধ্যম পছন্দ করার সময় খেয়াল রাখতে হবে যে বিজ্ঞাপন বাবদ যে বাজেট অনুমোদন করা হয়েছে তা বিশেষ একটি মাধ্যম ব্যবহারের জন্য যথোপযুক্ত কিনা। 8 নম্বর, গ্রাহকদের শিক্ষার মান। ক্রেতা শিক্ষার মানের ওপর বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন বহুলাংশে নির্ভরশীল। বাংলাদেশের জনসাধারণকে আমরা শিক্ষার মান অনুযায়ী 3 শ্রেণীতে ভাগ করতে পারি: নিরক্ষর, অক্ষর জ্ঞান বিশিষ্ট বা আধা শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। নিরক্ষর বা অশিক্ষিত লোকদের নিকট পণ্য সংবাদ পৌঁছানোর জন্য লিখিত কোনো মাধ্যম, সংবাদপত্র, সাময়িকী, ইস্তাহার, প্রচারপত্র ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ অর্থহীন। তাদের জন্য রেডিও, টেলিভিশন বা চিহ্ন বিশিষ্ট অর্থময় সাইনবোর্ড বিশেষ উপযোগী। তাই বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের সময় সম্ভাব্য গ্রাহকদের শিক্ষার মান বিবেচনায় রাখা উচিত। তাহলে আমরা বিজ্ঞাপন প্রচার, একটু আগে বিজ্ঞাপন কোন মাধ্যমগুলো বিজ্ঞাপনের জন্য, সেসব মাধ্যমগুলো প্রচার করলাম। এবার বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিষয়, আমি কোন মাধ্যমে আমার পণ্যটা বিজ্ঞাপন এর মাধ্যমে ক্রেতার নিকট পৌঁছাবো সেই মাধ্যমটা নির্বাচন করা এবং টার্গেট ক্রেতা বিবেচনা করে কিন্তু সেই মাধ্যমগুলো আমাকে বিবেচনা করতে হয়। সুতরাং সেই জায়গাগুলো আমাকে খেয়াল রাখতে হবে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিষয়।
তাহলে এখানে কি কি বিষয়গুলো পড়লাম? পণ্যের প্রকৃতি, তারপরে বাজারের সম্ভাব্যতা, বিজ্ঞাপনের উদ্দেশ্য, বিক্রয়ের আবেদনের প্রকারভেদ, মাধ্যমের প্রচলন, বিজ্ঞাপন মাধ্যমসমূহের ব্যয়, প্রাপ্তব্য বাজেট, গ্রাহকদের শিক্ষার মান ইত্যাদি বিষয়গুলো হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে আমরা বিবেচনা করতে পারি। তাহলে এখানে যে বিষয়গুলো পড়লাম তার আলোকে বিভিন্ন ধরনের নৈবেত্তিক প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো বাসায় ভালো করে আলোচনা করে নিবা এবং বারবার করে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করবা। এবার আসো আমরা যে বিষয়গুলো এখন আলোচনা করলাম, আমাদের হচ্ছে বিক্রয় প্রসারের মধ্যে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা প্রচার ও জনসংযোগ। প্রচার কি এবং জনসংযোগ বিষয়টা, এটা নিয়ে আমরা আলোচনা করব। পাবলিসিটি অ্যান্ড পাবলিক রিলেশন, কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। তাহলে প্রচারের ধারণা, বিপণন প্রচারকে পরোক্ষ প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়, কারণ বিপণন প্রক্রিয়ায় প্রচার সহায়ক ভূমিকা পালন করে। সহজ অর্থে কোন রকম সাংগঠনিক উদ্যোগ ছাড়া একটি প্রতিষ্ঠানের পণ্য ও সেবার সংবাদ জনসাধারণকে জানাতে পারাকে প্রচার বলে। প্রচার কার্যক্রমে বিপণনকারীকে কোনো অর্থ ব্যয় করতে হয় না। এর মাধ্যমে পণ্য, সেবা ও প্রতিষ্ঠানের পরিচিতি ও সুনাম তৈরি করা হয়। ব্যাপক অর্থে বিপণনকারী বা উদ্যোক্তা যখন কোন রকম অর্থ প্রদান ছাড়া গণমাধ্যম সমূহে তাদের পণ্য বা সেবা সম্পর্কে তথ্য বা মতামত প্রকাশ করে অথবা অনুকূল উপস্থাপনার মাধ্যমে পরোক্ষভাবে পণ্যের চাহিদা বৃদ্ধি করে অথবা প্রতিষ্ঠানের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে, তা প্রচার নামে পরিচিত। উদাহরণস্বরূপ, কোনো জনপ্রিয় সংবাদপত্রের প্রকাশিত কোনো নিবন্ধে এই তথ্য বের হলো যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এর তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আটা ময়দা প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু কোম্পানির আটা ময়দা মানসম্মত, আবার কিছু কোম্পানির আটা ময়দা নিম্নমানের। এখানে যে কোম্পানিগুলো অনুকূল প্রচারণা পেল বা যারা প্রতিকূল প্রচারণা পেল, এরা কেউ এই খবরটা প্রকাশের উদ্যোগ নেয়নি বা খরচও দেয়নি। এই ধরনের প্রচারণাকে প্রচার বলে, রাইট? তাহলে আমরা প্রচারের সংজ্ঞাতে দেখুন, ম্যাকার্থির মতে অর্থ ব্যয় ব্যতীত অব্যক্তিক উপায়ে ধারণা বা পণ্য সেবার উপস্থাপনাকে প্রচার বলে। আমি নিজে থেকে এটার কোনো ব্যয় করব না, কিন্তু সংবাদটা এমন ভাবে এমন মাধ্যমে উপস্থাপন হয়ে যাবে বা প্রচার হয়ে যাবে যেটা আমার কোম্পানির বড় ধরনের সুনাম বৃদ্ধির জন্য সহায়ক হয়, সেটাকে আমরা প্রচার বলি। যে এখানে ফিলিপ কটলারের সঙ্গে যদি বলি, উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যতীত জনসাধারণ নিকট প্রকাশ পায় এমন কোনো মাধ্যমে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক তথ্য প্রকাশ বা রেডিও, টেলিভিশন অথবা মঞ্চে কোনো পণ্য বা সেবা বা ব্যবসায় প্রতিষ্ঠানের সংবাদ উপস্থাপনের মাধ্যমে বাণিজ্যিক চাহিদা সৃষ্টির চেষ্টাই হলো প্রচার। তাহলে প্রচারের কয়েকটা বৈশিষ্ট্য যদি একটু খেয়াল করি, প্রচারকে অর্থহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া বলা হয়, কারণ প্রচার মাধ্যমের সময় ও স্থান ব্যবহারের জন্য প্রচারকারী মাধ্যমকে কোনো প্রকার অর্থ প্রদান করতে হয় না। স্বাধীন প্রচার মাধ্যমের দ্বারা প্রচারের কাজ পরিচালিত হয় বলে জনগণের নিকট এর গ্রহণযোগ্যতা বেশি। কার্যক্রম সাধারণত প্রবন্ধ ভিত্তিক হয় বলে বিজ্ঞাপনের তুলনায় তা সহজেই পাঠকের নিকট আকর্ষণ করতে সক্ষম হয়। প্রচার কার্যক্রমের মাধ্যমে কম সময়ে ব্যাপক জনগণের নিকট কাঙ্ক্ষিত সংবাদ পৌঁছানো সম্ভব হয়। প্রচারের ওপর প্রতিষ্ঠানের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রচারের মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান বা পণ্যের আংশিক তথ্য পরিবেশিত হলেও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকে অত্যন্ত কম। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য। বিজ্ঞাপন ও প্রচার উভয় আধুনিক বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার হিসেবে পরস্পর সম্পর্কযুক্ত। সাধারণভাবে উভয় মাধ্যমকে একই রূপ মনে করা হলেও এদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে সকল পার্থক্য বিদ্যমান তা নিম্নে উল্লেখ করা হলো। ১. সংজ্ঞা।
অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্যদ্রব্য সেবা কর্মাদির সাথে জনগণ তথা ক্রেতা সাধারণকে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া হয়। এর লক্ষ্য হলো বিক্রয় বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন নিশ্চিত করা। আর প্রচারের সংজ্ঞা কি? ব্যবসায়িক কোনো বিষয়ে তথ্য বা অসংবাদ অর্থ প্রদান ছাড়াই কোনো মাধ্যমকে ব্যবহার করে জনগণকে জ্ঞাত করানোর প্রচেষ্টাকে প্রচার বলে। প্রচারের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান সম্পর্কে বা কোনো পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতা সাধারণের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা। আওতা বিজ্ঞাপনের কার্যক্ষেত্র সীমিত। সাধারণত ব্যবসায় তথা শিল্প বাণিজ্য সংক্রান্ত প্রচারই এর অন্তর্ভুক্ত। প্রচারের আওতা ব্যাপক। ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, ব্যবসায়িক ইত্যাদি যে কোনো ধরনের সংবাদ জানানোর প্রচেষ্টাই প্রচারের আওতাধীন। মাধ্যম বিজ্ঞাপন মূলত লিখিত বা মুদ্রিত মাধ্যমে প্রকাশ করা হয়। প্রচার মুদ্রিত বা অমুদ্রিত, মৌখিক বা দৃশ্যমান যে কোনো মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। শাখা এটি বাণিজ্যের একটি অংশ। এটি পণ্য বন্টনের ক্ষেত্রে প্রচারগত বাধা দূর করে। এটি গণযোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা শাখা। ব্যয় বিজ্ঞাপন ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য অত্যন্ত আকর্ষণীয়ভাবে জনপ্রিয় প্রচার মাধ্যম ভাড়া করে প্রচার করা হয় বিধায় এক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেশি হয়। এক্ষেত্রে তুলনামূলকভাবে ব্যয়ের পরিমাণ কম, অর্থাৎ মাধ্যমকে এক্ষেত্রে কোনো অর্থ প্রদান করতে হয় না। আবেদন এর আবেদন ব্যক্তিক ও ব্যষ্টিক। পণ্য বা সেবার প্রকৃতি বিচারে সাধারণত নির্দিষ্ট শ্রেণীর জনগণের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা হয়। এর আবেদন সর্বদা এক ধরনের নয়, কখনো এর আবেদন থাকে সীমিত, আবার ক্ষেত্র বিশেষে ব্যাপক জনগোষ্ঠীর উদ্দেশ্যেও তা প্রচারিত হয়। পরিশেষে বলা যায়, বিজ্ঞাপন ও প্রচার উভয়ের উদ্দেশ্যই হলো পণ্য বা সেবা প্রতিষ্ঠানকে জনগণের মাঝে পরিচিত করা। আপাত দৃষ্টিতে এই দুটি বিষয়কে একই রূপ মনে হলেও উপরোক্ত ক্ষেত্রগুলোতে বিজ্ঞাপন প্রচারের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। জনসংযোগের ধারণা সাধারণ অর্থে জনসংযোগ বলতে প্রচার সহ অন্যান্য উদ্যোক্তাবিহীন প্রসার কার্যক্রমকে বোঝানো হয়। তাহলে আমরা প্রচার জিনিসটা শিখলাম, এখন শিখবো জনসংযোগ। জনসংযোগের যে বিষয়টা রয়েছে, সাধারণ অর্থে জনসংযোগ বলতে প্রচার সহ অন্যান্য উদ্যোক্তাবিহীন প্রসার কার্যক্রমকে বোঝানো হয়েছে। প্রচার সহ অন্যান্য উদ্যোক্তাবিহীন প্রসার কার্যক্রম। ফিলিপ কটলার এই সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন যে অনুকূল প্রচার লাভ, ভালো কর্পোরেট ইমেজ গড়ে তোলা ও প্রতিকূল গুজব, অল্প কাহিনী এবং ঘটনার নিয়ন্ত্রণ বা প্রতিহত করার মাধ্যমে নানা ধরনের জনগণের সঙ্গে কোম্পানির ভালো সম্পর্ক গড়ে তোলার কাজ হচ্ছে জনসংযোগ। তাহলে দেখা যাচ্ছে জনসংযোগ একটা ব্যাপক ধারণা যার মধ্যে সকল ধরনের কার্যাবলী জড়িত। এর জন্য কোনো অর্থ কেউ প্রদান করে না, তাই অনেক বিজ্ঞাপন প্রচারকে জনসংযোগের অংশ হিসাবে দেখিয়েছিলেন। জনসংযোগের উদ্দেশ্যাবলী জনসংযোগের কতগুলো সাধারণ উদ্দেশ্য আছে, তা অন্যান্য প্রসার কৌশলের উদ্দেশ্যের সাথে মিলে যায়। আবার কতগুলো বিশেষ উদ্যোগ আছে যা এই কৌশলের মাধ্যমেই কেবল অর্জিত হয়। আমরা এই উভয় প্রকার উদ্দেশ্যগুলো একত্রিত আকারে আপনাদের সামনে এখানে আলোচনা করছি। যে জনসংযোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে ধারণা, প্রতিষ্ঠানের কার্যাবলী, প্রতিষ্ঠান, দেশের জনগণ এবং এমনকি নিজ জাতিকে পরিচিত করা এবং উন্নয়ন কাছে গ্রহণযোগ্য করে তোলা। প্রতিষ্ঠান ও তার পণ্য সম্পর্কে কোনো গুজব বা মিথ্যা প্রচারণা হলে তা প্রতিহত করা। জনগণের আস্থা অর্জন করা। প্রতিষ্ঠান ও তার পণ্য সম্পর্কে প্রচুর তথ্য প্রকাশ করা। প্রতিষ্ঠানের ভাবমূর্তি গড়ে তোলা। ক্রমহ্রাসমান পণ্যের চাহিদা পুনরুজ্জীবিত করা। তাহলে এ হচ্ছে জনসংযোগের উদ্দেশ্য বলি। তাহলে জনসংযোগ আমরা কি বললাম, যে অনুকূল প্রচার লাভ, ভালো কর্পোরেট ইমেজ গড়ে তোলা ও প্রতিকূল গুজব, গল্প কাহিনী এবং ঘটনার নিয়ন্ত্রণ বা প্রতিহত করার মাধ্যমে নানা ধরনের জনগণের সঙ্গে কোম্পানির ভালো সম্পর্ক গড়ে তোলার কাজ হচ্ছে জনসংযোগ। তাহলে দেখা যাচ্ছে জনসংযোগ একটা ব্যাপক ধারণা যার মধ্যে সকল ধরনের কার্যাবলী জড়িত, যার জন্য কোনো অর্থ কেউ প্রদান করে না,
তাই অনেক বিশেষজ্ঞ প্রচারকে জনসংযোগের অংশ হিসেবে দেখিয়েছেন। তাহলে আমরা জনসংযোগের বিষয়গুলো কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের অষ্টম অধ্যায়ের যে বিক্রয় প্রসারের বিষয়গুলো ছিল, বিপণন প্রসার বা বিক্রয় প্রসারের যে টপিকস গুলো আলোচনা ছিল, তার সর্বশেষ দুইটা টপিক ছিল হচ্ছে প্রচার এবং জনসংযোগ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে অনুশীলন করবে এবং আশা করি এখান থেকে অবশ্যই তোমরা সৃজনশীল প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং যে কোনো প্রতিযোগিতামূলক প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের অষ্টম অধ্যায়ের বিষয় ছিল বিক্রয় প্রসার। বিক্রয় প্রসারের সংজ্ঞা আমরা শিখেছি। বিক্রয় প্রসারের সংজ্ঞার আলোকে আমরা বিক্রয় প্রসারের কৌশল, বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশল এবং প্রতিযোগিতা মোকাবেলার বিষয়গুলো আমরা শিখেছি। বিক্রয় প্রসারের কৌশল হিসাবে আমাদের প্রথমে ছিল হচ্ছে বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপন নিয়ে এখন আলোচনা করলাম। বিজ্ঞাপনের সংজ্ঞা, বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা, তারপরে বিজ্ঞাপনের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব, গত ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বিজ্ঞাপনের কার্যাবলী, বিজ্ঞাপনের কার্যাবলীটা কি কি কাজ কারণে আমরা বিজ্ঞাপন প্রচার করবো সেই বিষয়গুলো আলোচনা এসেছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, বিজ্ঞাপনের মাধ্যম, ধারণা, প্রকারভেদ এবং নির্বাচনের বিষয়, বিজ্ঞাপনের মাধ্যমে ধারণা। ধারণার আলোকে আমরা বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে দেখলাম যে সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, প্রচারীপত্র, বিজ্ঞাপনী ফলক, রেডিও, টেলিভিশন, সরাসরি ডাক মারফত বিজ্ঞাপন, উন্নত স্থানে বিজ্ঞাপন, ডিজিটাল বিজ্ঞাপন, পরিবহন বিজ্ঞাপন, নমুনা বিজ্ঞাপন, সিনেমা, স্লাইডস, নিয়ন আলো, অন্যান্য মাধ্যম। তারপরে বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের বিবেচ্য বিষয়, আমি কি ধরনের পণ্য উৎপাদন করি, তার পণ্যের প্রকৃতি, বাজারে আমার কেমন চাহিদা রয়েছে বা বাজারের সম্ভাব্যতা, বিজ্ঞাপন আমি কি উদ্দেশ্যে কাদের জন্য পণ্য বিপণন করতেছি, উদ্দেশ্যটা ক্লিয়ার করা, বিক্রয়ের আবেদনের প্রকারভেদ, মাধ্যমের প্রচলন, বিজ্ঞাপন মাধ্যমসমূহের ব্যয়, প্রাপ্তব্য বাজেট, গ্রাহকদের শিক্ষার মান ইত্যাদি ইত্যাদি। এবার প্রচার ও জনসংযোগ। প্রচার ও জনসংযোগের মধ্যে যে বিষয়গুলো আসে, বিজ্ঞাপন ও প্রচারের পার্থক্য আমরা আলোচনা করলাম। প্রচারে দেখলাম প্রচারের সংখ্যাতে যে প্রচার এমন একটা বিষয় যেখানে আমি অর্থ ব্যয় করব না, কিন্তু আমার পণ্যের ব্যাপক পজিটিভ মনোভাব সৃষ্টি হবে। আবার জনসংযোগ ঠিক একই জিনিস, যে প্রচারের সঙ্গে সঙ্গে তোমার অনুকূল প্রচার লাভ পাওয়া, ভালো কর্পোরেট ইমেজ গড়ে তোলা এবং প্রতিকূল গুজব, গল্প কাহিনী এবং ঘটনা নিয়ন্ত্রণ বা প্রতিহত করার মাধ্যমে নানা ধরনের জনগণের সঙ্গে কোম্পানির ভালো সম্পর্ক গড়ে তোলাই হচ্ছে জনসংযোগ। সকল বিষয়গুলো বিজ্ঞাপনের প্রসারের ক্ষেত্রে আমার পণ্যের বাজারে চাহিদা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থী, তোমাদের আলোচনার এই অধ্যায়ে আমাদের প্রায় শেষ। এই অধ্যায়ের শেষে আমরা দেখো এখানে বিভিন্ন ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে 5টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই 5টা সৃজনশীল প্রশ্ন তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং আশা করি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো যদি ভালো করে বাসায় অনুশীলন করো, খুব ভালোভাবে তোমরা পরীক্ষাতে ভালো ফলাফল করবে। তো শিক্ষার্থী, সকলে ভালো থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।